স্বাগত বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি গোলাম কিবরিয়া এবং সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। জানিয়ে দিচ্ছি বার্তা কক্ষের সর্বশেষ। আইন লঙ্ঘন করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি দাবি ক্যাবের, প্রজ্ঞাপন প্রত্যাহার না হলে আদালতে যাওয়ার ঘোষণা। পণ্য পরিবহন বন্ধ থাকায় চট্টগ্রাম বন্দরে ৪০,০০০ কন্টেইনার জট, আমদানি রপ্তানিতে অচলাবস্থা, বড় ক্ষতির শঙ্কা। বাংলাদেশ আর কখনো পথ হারাবে না, প্রধানমন্ত্রীর প্রত্যয়। বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ। ইউপি নির্বাচনে বিএনপি না থাকলেও আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বে বেসামাল পরিস্থিতি, মেহেরপুরে নিহত ২। এবং বাংলাদেশ ব্যাংকের ইইএফ ফান্ডের প্রায় ৫০০ কোটি টাকা লুটপাট, কিছু কর্মকর্তার যোগ সাজসের অভিযোগ। এবারে চলে যাচ্ছে পুরো খবরে। আইন লঙ্ঘন করে জ্বালানি বিভাগ তেলের দাম বাড়িয়েছে বলে অভিযোগ ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের। দাম বৃদ্ধির প্রজ্ঞাপন বাতিল করা না হলে আইনের আশ্রয় নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। সোমবার এক অনলাইন সংবাদ সম্মেলনে এইসব দাবি জানানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন ২০০৩-এর ৩৪-এর ৪ উপধারা অনুযায়ী কমিশন লাইসেন্সি এবং অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট পক্ষের সাথে শুনানির পর ট্যারিফ নির্ধারণ করবে। এ আইন অমান্যে অর্থ ও কারাদণ্ডের বিধান রয়েছে। যদিও সব পক্ষের সঙ্গে আলোচনা না করে সম্প্রতি ডিজেল এবং কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ায় সরকার। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সংবাদ সম্মেলনে ভোক্তাদের সংগঠন ক্যাবের জ্বালানি উপদেষ্টা বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন অনুযায়ী দাম বাড়ানোর এখতিয়ার একমাত্র বিইআরসির। আইনের ৪৭ ধারায় আইন লঙ্ঘনের শাস্তির কথাও বলা আছে। বিপিসি উক্ত আইনের ৩৪-৬ উপধারা লঙ্ঘন করে এখতিয়ার বহির্ভূতভাবে ওই মূল্য বৃদ্ধির প্রস্তাব জ্বালানি বিভাগে পেশ করে। জ্বালানি বিভাগ ৩৪-৪ উপধারা লঙ্ঘন করে সেই প্রস্তাব মতে মূল্য বৃদ্ধি করে। সুতরাং বিআরসি আইন লঙ্ঘনের অপরাধে বিপিসি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং উক্ত মূল্য বৃদ্ধির আদেশ পুনর্বিবেচনা করা এখন জরুরি। অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করে প্রক্রিয়া অনুসারে মূল্য বৃদ্ধির প্রস্তাব বিইআরসির কাছে পাঠানোর দাবি জানায় ক্যাব। এছাড়া দাম বৃদ্ধির সিদ্ধান্তকে ব্যবসায়িক এবং আমলাতান্ত্রিক বলে উল্লেখ করেন সংগঠনের নেতারা। উৎপাদন ব্যয় এর প্রতিফলন পড়বে পরিবহন ব্যয়, আর তার প্রতিফলন পড়বে প্রতিটি পণ্য, প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে। যখনই কেউ শুনে না, তখন আমাদের একমাত্র পথ হলো আইনের আশ্রয় নেওয়া। বিশ্লেষকরা বলছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি অর্থনীতিতে মূল্যস্ফীতি বাড়াবে। এতে ভোগান্তির শিকার হবেন কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন ভাড়ার তালিকা অধিকাংশ বাসে এখনো না থাকায় ইচ্ছে মতো ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। এ নিয়ে প্রায় প্রতিটি বাসই হচ্ছে বাকবিতণ্ডা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন চালক হেলপাররা। এদিকে যাত্রী কল্যাণ সমিতি বলছে, সাধারণ মানুষের কথা চিন্তা না করে পরিবহন মালিকদের সিদ্ধান্তকে গুরুত্ব দিয়েই ভাড়া বাড়ানো হয়েছে। ৩ দিনের পরিবহন ধর্মঘট প্রত্যাহারের পর রোববার সন্ধ্যা থেকেই রাজধানীতে চালু হয় গণপরিবহন। নতুন ভাড়ার বিষয়ে রোববার সিদ্ধান্ত হলেও সোমবারও নতুন ভাড়ার তালিকা পায়নি বাসের চালক হেলপাররা। বাসের মালিক পক্ষ তাদের ভাড়ার নতুন তালিকা দেয়নি, তাই পুরান ভাড়াতেই তারা যাত্রী পরিবহন করছে বলে দাবি চালক হেলপারদের। আমাদের মালিক পক্ষ বলছে যে চার্ট পাইতে হয়তো ২-৩ দিন সময় লাগবে, আরো তো ওই ২-৩ দিন আমাদের বলছে যে আগের ভাড়াই কাটতে। আমরা চার্ট এখনো পাই নাই, আজকে আমরা এই মাত্র প্রথম সিগন্যাল দেখতেছি। এখন আমরা স্টেশনে গেলে তারপর বোঝা যাইব। চার্ট আমরা এখনো পাইছি না স্যার, অন্য টিকিট মাত্র 5টা টিকিট আইছি। যদিও যাত্রীরা অভিযোগ করছেন তাদের কাছ থেকে ১.৫ গুণ পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে। হঠাৎ ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ যাত্রীরা। এখন সাধারণ মানুষ হিসেবে যারা আছে আসলে তাদের তো অ্যাকচুয়ালি কোনো ক্ষেত্রেই কিছু করার থাকে না। তারা তো তখনই 3 টাকা বেশি ভাড়া নিচ্ছেন, এখন এই যে আবার নতুন করে ভাড়া দেওয়াতে তো আরো 5 টাকা বেশি নিতেছে। আমরা কি করবো, আঙ্গের কাছ থেকে যে ভাড়া নেয় আঙ্গ যাতায়াত করতে হইব, বিপদ যাতায়াত করতে হইব না। এদিকে যাত্রী কল্যাণ সমিতি এক সংবাদ সম্মেলনে বলেছে, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর সব পক্ষের সাথে আলোচনার প্রতিশ্রুতি দেওয়া হলেও এই ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে তার প্রতিফলন হয়নি।
তাকে চিপায় ফেলে যা যা করা যায় আমি সেই কাজগুলি করব এবং আমার এই সেক্টরের যে দলীয় নেতাকর্মী ব্যবসায়ীরা তাদেরকে আমি একটা সুযোগ দিব, সেই সুযোগটি এখানে দেওয়া হয়েছে। মানুষকে অন্ধকারে রেখে, মানুষকে বাইরে রেখে সরকার মালিকদের এই যে ভাগাভাগি, আমরা এর তীব্র নিন্দা করি। নতুন প্রজ্ঞাপনে ডিজেল ছাড়া গ্যাস, অকটেন ও পেট্রোল চালিত যানবাহনের ক্ষেত্রে নতুন ভাড়া প্রযোজ্য হবে না বলা হলেও সব পরিবহনেই বেশি ভাড়া নেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে এ সংকটে দ্রুত সমাধান দাবি করা হয়। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল মন্তব্য করেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই ভোগান্তি বাড়ে মানুষের। এদিকে সড়কমন্ত্রীর হুঁশিয়ারি, সরকার নির্ধারিত ভাড়ার বেশি নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনিতেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম চড়া, তার উপর বেড়েছে ডিজেল কেরোসিনের দাম, সাথে যোগ হয়েছে বাস লঞ্চের বাড়তি ভাড়া। সব মিলিয়ে দুর্বিষহ অবস্থা মানুষের। প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে মির্জা ফখরুল 10 নভেম্বর রাজধানী ছাড়া সব মহানগরে এবং 12 নভেম্বর জেলা শহরে সমাবেশের ঘোষণা দেন। তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই। আগামী 10 তারিখে দেশের মহানগরগুলোতে ঢাকা বাদ দিয়ে, যেহেতু ঢাকা আজকে হয়ে গেল, এই জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে এবং 12 তারিখে সমস্ত জেলা সদরগুলোতে এই জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আমাদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এদিকে অতিরিক্ত ভাড়া আদায় না করতে পরিবহন মালিক শ্রমিকদের সতর্ক করেছেন ওবায়দুল কাদের। নিজ বাসভবন থেকে ব্রিফিংয়ে তিনি বলেন, কেউ সিদ্ধান্ত না মানলে ব্যবস্থা নেওয়া হবে। পরিবহন মালিক শ্রমিকদের আমরা একটা বিষয় স্মরণ করিয়ে দিতে চাই, নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া যেন যাত্রী স্বজনের কাছ থেকে কোনোভাবে আদায় না করা হয়। আমি সংশ্লিষ্ট সকলকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই, গ্যাস, অকটেন ও পেট্রোল চালিত যানবাহনের ক্ষেত্রে বর্ধিত এ ভাড়া প্রযোজ্য হবে না। ওবায়দুল কাদের বলেন, গ্যাস, অকটেন ও পেট্রোল চালিত যানবাহনে ভাড়া বাড়ানো হয়নি, সেটা তদারকি করার নির্দেশ দেন তিনি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিজেলের নতুন দামে ট্রাক চলাচলে প্রতি কিলোমিটারে জ্বালানি খরচ বাড়ছে 4 টাকা 69 পয়সা। এতে পণ্য পরিবহন খরচ অস্বাভাবিকভাবে বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আবার ক্যাপটিভ পাওয়ার ও জেনারেটরে ডিজেল ব্যবহার হয়, সেদিকেও উৎপাদন খরচ বাড়বে। বিশ্লেষকরা বলছেন, সরকারের এই সিদ্ধান্তে বেশি ক্ষতিগ্রস্ত হবেন প্রান্তিক ও নির্দিষ্ট আয়ের মানুষ। গত সপ্তাহে এক লাফে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 15 টাকা বাড়ায় সরকার। এর প্রেক্ষিতে গণপরিবহনে বর্ধিত ভাড়া নির্ধারণ করে দেয়া হয়েছে। তবে দুশ্চিন্তায় ট্রাক ও কাভার্ড ভ্যান মালিকরা, কারণ পণ্য পরিবহনে সরকার ন্যূনতম ভাড়া নির্ধারণ করে না। এটি নির্ধারণ হয় বাজারে ট্রাক, কাভার্ড ভ্যানের চাহিদা ও যোগানের ওপর। পরিবহন মালিকদের হিসাবে 1 লিটার ডিজেলে একটি কাভার্ড ভ্যান চলে 3.2 কিলোমিটার পথ। সরকার ডিজেলের দাম লিটারে বাড়িয়েছে 15 টাকা, ফলে 1 কিলোমিটার পথ চলতে খরচ বাড়ছে 4 টাকা 69 পয়সা। পরিবহনের কোনো ভাড়া ক্যালকুলেট করার কোনো সিস্টেম স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বিআরটি ডেভেলপ করে নাই, যার ফলে আমাদের আসলে চাহিদা এবং যোগানোর উপরে ভিত্তি করেই আমাদের এই সেক্টরে ভাড়া নির্ধারিত হয়। ডিজেলের দাম বাড়ানোর ফলে চরম অস্বস্তিতে রপ্তানি খাতের উদ্যোক্তারা। পোশাক শিল্প মালিকরা বলছেন, পণ্য পরিবহন, ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদন ও জেনারেটর চালাতে ডিজেল লাগে, এতে উৎপাদন খরচ বাড়ছে। তো সবকিছু মিলে আমার কস্টিং, ম্যানুফ্যাকচারিং কস্ট কিন্তু বেড়ে যাচ্ছে, কিন্তু এই কস্টটা কিন্তু আমি এই মুহূর্তে বায়ারদের সাথে সমন্বয় করার কোনো সুযোগ পাচ্ছি। এই সময়ে এই বৃদ্ধিটা আমাদের কাছে যুক্তিসঙ্গত মনে হয়নি এবং সময়োপযোগী মনে হয়। এদিকে বিশ্লেষকেরা বলছেন, আমদানি করা ও দেশে উৎপাদিত পণ্য দুটোরই দাম বাড়বে ডিজেলের নতুন দামেই। এই ধরনের পণ্যের দাম যখন বাড়ে তখন এটার অভিঘাতটা মূলত কিন্তু যারা প্রান্তিক মানুষ আছেন, দরিদ্র মানুষ আছেন এবং একই সাথে যারা নির্দিষ্ট আয়ের মানুষ আছেন তাদের উপর এটার প্রভাবটা বেশি। বিশ্লেষকেরা বলছেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করোনার আঘাত থেকে অর্থনীতির পুনরুদ্ধার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। এ অবস্থায় সরকারকে ভর্তুকি বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
গণপরিবহনে ধর্মঘট প্রত্যাহার হলেও এখনও বন্ধ রয়েছে পণ্য পরিবহন, ফলে দেশের আমদানি রপ্তানি কার্যক্রমে অচল অবস্থা দেখা দিয়েছে। আমদানি পণ্য খালাস করতে না পারায় চট্টগ্রাম বন্দরে জমেছে 40,000 কন্টেইনার। এছাড়া বন্দরে পাঠানো যাচ্ছে না প্রায় 10,000 রপ্তানি কন্টেইনার, ফলে বড় ক্ষতির মুখে পড়ার শঙ্কা ব্যবসায়ীদের। চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন ডেলিভারি হয় 4 থেকে 4,500 কন্টেইনার। তবে শুক্রবার থেকে ধর্মঘটের কারণে পণ্য পরিবহন বন্ধ থাকায় তা নেমেছে শূন্যের কোটায়। ফলে বন্দরে তৈরি হয়েছে প্রায় 40,000 কন্টেইনারের স্তূপ। এই অবস্থা চলতে থাকলে কন্টেইনার জটের কারণে দুদিনের মধ্যেই জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ হওয়ার সংখ্যা কর্তৃপক্ষের। এই সকল ট্রাক কাভার্ড ভ্যান যদি বন্ধ থাকে তাহলে আমাদের এই ডেলিভারি পুরোটাই বন্ধ থাকে। এই হরতাল যদি কন্টিনিউ করে আমাদের কন্টেইনার জমে যাবে। আমাদের ডেলি যেখানে 3,500 4,000 কন্টেইনার ডেলিভারি হতো সেই কন্টেইনার ডেলিভারি হবে না। খালাস হওয়া কন্টেইনারের বেশিরভাগই রয়েছে শিল্প প্রতিষ্ঠানের কাঁচামাল। শিল্প মালিকরা বলছেন কাঁচামাল পেতে দেরি হলে উৎপাদন ব্যাহত হবে। তবে সবচেয়ে বিপাকে রপ্তানিকারকরা। ধর্মঘটের কারণে পণ্য জাহাজীকরণ করতে না পারায় এ পর্যন্ত বন্দর ছাড়তে পারেনি 6টি জাহাজ। বায়ার এখন পরবর্তী 1 সপ্তাহ পরের ভেসেলে অ্যালাউ করবে কিনা এটা আমরা এখনো জানি না, এবং এটার জন্য যদি বায়ার কোনো ডিসকাউন্ট দাবি করে, এটার জন্য বায়ার যদি ইয়ারফেডের কথা বলে, তখন কিন্তু এখানে আমার আর কোনো ধরনের পথ থাকবে না। বন্দর সংশ্লিষ্টরা বলছেন ধর্মঘট 2-1 দিনের মধ্যে প্রত্যাহার হলেও এর নেতিবাচক প্রভাব থাকবে দীর্ঘদিন। এই চেনের প্রভাব কিন্তু আমাদের বহির্বিশ্ব পড়েছে। তা আমদানি পণ্যটা যদি সঠিক সময়ে যদি আপনার রপ্তানিকারকের যে দোরগোড়া যদি না পৌঁছায়, সেগুলো তারা প্রোডাকশন করতে পারছে না। আবার তারা ওই যে প্রোডাকশন করে কিন্তু বসে আছে, তারা কিন্তু এই যে আপনার পণ্যবাহী গাড়ির জন্য কিন্তু সেগুলো চট্টগ্রামের জাহাজীকরণের জন্য পাঠাতে পারছে না। এর আগে সেপ্টেম্বরেও 15 দফা দাবিতে 34 ঘন্টা চট্টগ্রাম বন্দর থেকে সারা দেশে পণ্য সরবরাহ বন্ধ রাখে পণ্যবাহী গাড়ির চালক মালিকরা। বারবার এই ধরনের কর্মসূচিতে পিছিয়ে পড়ছে দেশের প্রধান সমুদ্র বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এদিকে টানা 4 দিন ধরে চলছে ট্রাক ও পণ্যবাহী যানবাহনের ধর্মঘট। 3 দফা দাবির কোনোটি এখন পর্যন্ত মানেনি সরকার। এ নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে বসেছে পণ্য পরিবহন খাতের মালিক শ্রমিক নেতারা। আরও জানাতে সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, পরিবহন খাতের মালিকদের আসলে দাবিগুলো কি কি এবং সরকারের পক্ষ থেকে কি মনে হচ্ছে, কতদূর অগ্রগতি হয়েছে এখন পর্যন্ত সভার? আপনি জানেন বুধবারে যখন ডিজেলের দাম 15 টাকা বর্ধিত করে এবং তারপর থেকেই কিন্তু এই ট্রাক কাভার্ড মালিক সমিতি বাস মালিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তারাও কিন্তু এই ধর্মঘটে যায় এবং এই কয়েকদিন কিন্তু তারা এখন পর্যন্ত, আপনি জানেন যে গতকালকে লঞ্চ এবং বাস মালিকরা ধর্মঘট প্রত্যাহার করলেও এখনও কিন্তু ট্রাক কাভার্ড মালিক সমিতির পক্ষ থেকে এখনও তাদের ধর্মঘট অব্যাহত রেখেছে। এবং আজকে রাত 7:45 দিকে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর এই সম্মেলন কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছেন। এছাড়া বিআরটি এর যিনি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিআরটি এর চেয়ারম্যানরাও কিন্তু চেয়ারম্যান এখানে রয়েছেন এবং বৈঠক চলছে। আমরা এই সম্মেলন কক্ষের বাইরে অবস্থান করছি, আমাদের এখনো মিডিয়াকে ভিতরে যেতে দেওয়া হয়নি। বলেছেন যে এখানে বৈঠক শেষ হওয়ার পরে কি কি জানতে চাচ্ছিল আপনার কাছে, মালিকদের দাবিগুলো কি কি? 3 দফা দাবিগুলো আছে। এই দাবির প্রথমটা কিন্তু যে এই বর্ধিত যে ডিজেলের মূল্য, এটা প্রত্যাহার করতে হবে। এছাড়া মুক্তারপুর এবং যমুনা সেতুর যে বর্ধিত টোল বলা হয়েছে, এটাও কিন্তু প্রত্যাহার চান তারা। এছাড়া সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলোতে যে টোল তাদের দেয়া হয় এই ট্রাক কাভার্ড ভ্যান চলাচল করার সময়, সেইগুলোও কিন্তু তারা প্রত্যাহারের দাবি জানিয়েছেন এবং এটা রুদ্ধদ্বার একটি বৈঠক চলছে। আপনি যেমনটি বলছিলেন যে জানতে চাই সেটি হচ্ছে, এই যে আমরা দেখলাম গতকালকে লঞ্চ মালিক সমিতি বা গণপরিবহন মালিক সমিতির সঙ্গে বৈঠক করে সেটি সুরাহা করা হয়েছে, পণ্য পরিবহনের ক্ষেত্রে এই বৈঠকটা এত দেরিতে হলো কেন, সেই তথ্য কি আপনার কাছে আছে? কেন একদিন পরে তাদের সঙ্গে বসা হলো?
আমরা একটা যেটা ধারণা করছি যে অগ্রাধিকার ভিত্তিতে কিন্তু মানুষ চলাচল, রোগী, শিক্ষার্থী থেকে শুরু করে এই বাস মালিকরাই অগ্রাধিকার পেয়েছে এবং সেটাই হয়েছে, বা যোগাযোগের ক্ষেত্রেও হয়তো বা একটু তারা দেরি করে ফেলেছে। এখানে কাভার্ড ভ্যান বা ট্রাক মালিকদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তারাও কিন্তু বলেছেন, অর্থাৎ এইখানে যেমন বাস মালিক সমিতির একদম সরাসরি যে সরকার দলীয় কোনো নেতা এটার সঙ্গে সম্পৃক্ত থাকে এবং আমরা আমাদের মনে সেখানে আমরা পরবর্তী সময় আবারও যাব আপনার কাছে মিটিং এর সর্বশেষ তথ্য নিতে। দেশে করোনায় আরো 6 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 3 এবং নারী 3 জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো 27,901 জনের। 834টি ল্যাবে 24 ঘন্টায় 16,812 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। 215 জনের পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.28%। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 15,71,228 জনে। সুস্থ হয়েছেন আরও 2,209 জন। এ নিয়ে মোট সুস্থ 15,35,034 জন। ভবিষ্যতে বিএনপি রাজনৈতিক দল হিসেবে টিকে থাকবে কিনা তা নিয়ে সংশয় জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনায় এ সংশয় প্রকাশ করেন তিনি। বলেন, দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকার যে পরিকল্পনা নিয়েছে তাতে বাংলাদেশ আর কখনো পথ হারাবে না। লন্ডন সফরের শেষ কর্মসূচি হিসেবে কুইন এলিজাবেথ সেন্টারে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনায় ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক যুগের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ কিভাবে দেশের উন্নয়ন পরিকল্পনা সাজিয়েছে তা তুলে ধরেন তিনি। জনগণের সম্পদ লুট করে তারা বিলাসিতা করে, আর আওয়ামী লীগ জনগণের পাশে থাকে, জনগণের কল্যাণ চিন্তা করে। বাংলাদেশ বিশ্বে যে মর্যাদার আসনে পৌঁছেছে তা ধরে রেখে আরও এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। উন্নয়নের ধারা যেন ব্যাহত না হয় সেজন্য দেশীয় প্রবাসী সবাইকে সচেতন থাকার আহ্বান তার। 75-এ যেমন মোস্তাক ক্ষমতা দখল করেছিল জিয়াউর রহমানের সহযোগিতায়, 3 মাসও যেতে পারে নাই, মোস্তাককে বের করে দিয়ে তখন জিয়াউর রহমান নিজে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাষ্ট্রপতি ঘোষণা দেয়। আর সেই রাষ্ট্রপতি ঘোষণা দেওয়ার পর থেকে এই দেশে 19 বার কু হয়। প্রত্যেকবার জিয়াউর রহমানের হাতে হাজার হাজার সামরিক বাহিনীর সৈনিক, অফিসার, বিমান বাহিনীর অফিসার এবং অনেক মানুষ মারা যায়, তাদেরকে হত্যা করা হয়, কোর্ট মার্শাল দেওয়া হয়, সামারি ট্রায়াল দেওয়া হয়, এইভাবে মানুষকে হত্যা করে। অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বের সাজা হওয়ায় রাজনৈতিক দল হিসেবে দলটির অস্তিত্ব টিকে থাকা নিয়ে সংশয় জানান আওয়ামী লীগ সভাপতি। সাজাপ্রাপ্ত আসামি যে ফিউজিটিভ, সে হলো একটা দলের নেতৃত্বে, তো সেই দলের অস্তিত্ব থাকে কিভাবে? যে দলের নেতৃত্বই হচ্ছে সাজাপ্রাপ্ত আসামি, তাও খুনের মামলা, অস্ত্র চোরা কারবারি মামলা থেকে শুরু করে দুর্নীতির মামলা। এবং খালেদা জিয়ার ছেলেদের দুর্নীতি, এটা কিন্তু আমাদের না, এটা আমেরিকার FBI খুঁজে বের করেছে, সেখান থেকে ধরা পড়েছে, সিঙ্গাপুরে ধরা পড়েছে, এবং বাংলাদেশ থেকে পাচারকৃত কিছু টাকা আমরা ফেরত আনতেও সক্ষম হয়েছি। সরকারের অর্থনৈতিক পরিকল্পনায় প্রবাসীদের সরাসরি অংশগ্রহণ চেয়ে তিনি বলেন, সব ধরনের সুযোগ সুবিধা দিতে তৈরি তার সরকার। 100টা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। আমি আপনাদের প্রবাসীদের বলবো, অনেকদিন তো এই দেশে ছিলেন, বাংলাদেশে আসেন, বিনিয়োগ করেন, অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি 100টা, সেখানে আপনারা বিনিয়োগ করবেন। প্রধানমন্ত্রী বলেন, কারো করুণায় নয়, নিজ যোগ্যতাতেই বিশ্বে পরিচিতি পাচ্ছে বাংলাদেশ। সক্ষম হয়েছি। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি সহ বিভিন্ন কারণে বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য আকর্ষণীয় স্থান বলে জানান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সোমবার যুক্তরাজ্যের ম্যানচেস্টারে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন BSEC আয়োজিত বাংলাদেশের বিনিয়োগ শীর্ষ সম্মেলন অনুষ্ঠানে তিনি একথা জানান। সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত 12 বছরে বাংলাদেশের অর্থনীতির অভূতপূর্ব উন্নতি হয়েছে। শুধু 12 বছরে দেশের জিডিপি $35 বিলিয়ন থেকে $260 বিলিয়ন দাঁড়িয়েছে। তিনি বলেন, এখন উন্নতির পরবর্তী ধাপে পৌঁছাতে হবে।
এ কারণে দেশের বিভিন্ন খাতে বিনিয়োগ দরকার। এক্ষেত্রে বিদেশি বিনিয়োগের পাশাপাশি পুঁজিবাজারকেও গুরুত্ব দেওয়া হবে। অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলি নোমানু বক্তব্য রাখেন। In the last decade, nearly 12 years, একসময় বিদেশে বাংলাদেশের পরিচয় ছিল বন্যা খরার দেশ হিসেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব গত 12 বছরে বাংলাদেশকে বদলে দিয়েছে। এখন আর সেই সব নেই। অর্থনৈতিক উন্নতির মাধ্যমে এখন নতুন এক রূপ বাংলাদেশের। স্বাধীনতার পর 38 বছরে বাংলাদেশের জিডিপির আকার হয়েছে $6 বিলিয়ন থেকে $35 বিলিয়ন, আর গত 12 বছরেই হয়েছে $360 বিলিয়ন। সুতরাং বাংলাদেশ হচ্ছে বিনিয়োগের উত্তম জায়গা। আগামী 11 নভেম্বর ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণকে কেন্দ্র করে এর মধ্যে উত্তাপ বেড়েছে বিভিন্ন উপজেলায়। ঘটছে সংঘর্ষের ঘটনাও। বিএনপি নির্বাচনে অংশ না নিলেও সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কিত আওয়ামী লীগের বিদ্রোহী এবং স্বতন্ত্র প্রার্থীরা। শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। দ্বিতীয় দফা ইউপি নির্বাচনে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের 4 ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 11 প্রার্থী। বিএনপি না থাকলেও নির্বাচনের মাঠে রয়েছে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী। এসব প্রার্থী একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগও তুলছেন। নেতাকর্মীদের বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিচ্ছে, এটা আমি প্রশাসনকে অবগত করছি এবং নেতাদেরকে জানাচ্ছি। জনগণ ভোট কেন্দ্রে যাইয়া সুষ্ঠুভাবে ভোট দিতে পারে, এটাই আমি আশা করি। কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারার 17 ইউপি নির্বাচন ঘিরে বাড়ছে উত্তাপ, ঘটছে সহিংসতার ঘটনা। মুখোমুখি অবস্থানে আওয়ামী লীগ ও জাসদ। হামলা ও মামলার অভিযোগও তুলেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। আমার জনপ্রিয়তাকে দেখে তারা ভীত সন্তুষ্ট, যার জন্য আমার কর্মীকে হুমকি, আমার পোস্টার লাগাইতে যাচ্ছে, তাদেরকে বাধাগ্রস্ত করছে। কিন্তু বাংলাদেশের নাগরিক, আমার তো একটা অধিকার আছে নির্বাচন করার। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ করে আসছি, হয়তো আমি এক স্বতন্ত্র নির্বাচন করছি। মিডিয়া এবং প্রশাসন এবং দেশবাসীর কাছে বিতর্কিত করার জন্য তারা এই ষড়যন্ত্রে নেমেছে। আচরণবিধি লঙ্ঘনে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে কমিশন। আমরা লিখিত অভিযোগগুলো বিবেচনায় নিব। আমাদের পুলিশ প্রশাসন আছে, স্থানীয় প্রশাসন আছে, তাদের সাথে সমন্বয় করে আমরা কাজ করব। এদিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউপি নির্বাচনে জমে উঠেছে প্রচারণা। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী 2 জন। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা, রোডঘাট, অপরিষ্কার যেই সব জায়গা আছে, নোংরা পরিবেশ, সেই পরিবেশকে সুন্দর করা এবং একটা আধুনিক ওয়ার্ড গড়ার জন্য শপথ নিলাম। ইউপি নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে উত্তপ্ত হয়ে উঠছে যশোরের ঝিকরগাছা ও চৌগাছা। 2 উপজেলার 22টি ইউনিয়নে বাড়ছে সহিংসতা, মামলা ও ভাঙচুরের ঘটনা। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আসন্ন ইউপি নির্বাচন ঘিরে প্রার্থীদের দ্বন্দ্ব, প্রচারণা ও আধিপত্য বিস্তার কেন্দ্র করে প্রতিদিনই ঘটছে হামলা, ভাঙচুর ও গোলাগুলির ঘটনা। সহিংসতার কারণে আতঙ্কিত অনেক প্রার্থী ও ভোটার। আজ মেহেরপুরে 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। পিরোজপুরে গোলাগুলির ঘটনায় এক প্রার্থী সহ আটক 9 জন। আর নরসিংদীতে সংঘর্ষে 3 জন নিহতের ঘটনায় 150 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মেহেরপুরের গাংনী উপজেলার ধরলা গ্রামের 2 মেম্বার প্রার্থীর মধ্যে বিরোধ দীর্ঘদিনের। সোমবার ভোটের প্রচারণার সময় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায় 2 পক্ষের সমর্থকরা। এতে নিহত হন ধলা গ্রামের 2 সহোদর জাহারুল ইসলাম ও শাহাদুল ইসলাম। আহত হন আরও 20 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বড়াপু ভোট চাইতে গেছিল, বাড়ির এদিকে এসে আমার বড়াপুকে আমার আব্বুকে পথে পেড়ে ধরে মারে। আর আমি সেই সময় আমার বড়াপুকে আর আব্বুকে বাঁচাতে গিয়ে আমার কোপ লাগে হাতে। আমরা এবারকার নির্বাচন বা বিভিন্ন জায়গায় দেখছি বিভিন্ন গন্ডগোল বা মারামারি। আমাদের এলাকার নির্বাচন যেন সুষ্ঠু একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচন হয়। এখন যদি পরিবেশ ভালো হয় তাহলে ভোট জনগণ সবাই দেবে। পরিবেশ খারাপ হলে তো আর লোকজন যাবে না। এদিকে গত বৃহস্পতিবার নরসিংদীর আলোকবালী ইউনিয়নে নির্বাচন নিয়ে 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক নারীসহ 3 জন নিহত হয়। এ ঘটনায় সোমবার 58 জনের নাম উল্লেখ সহ মোট 150 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে নিহতের স্বজনরা। এলাকার পরিবেশ অনুযায়ী এখনো আমার হামলা হওয়ার ঘটনা ঘটতে পারে না। আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন মহলের কাছ থেকে হুমকি পাচ্ছি নির্বাচন চাই দেওয়ার জন্য। আমাদের জেলা চেয়ারম্যান সহ আলোকবালী ইউনিয়নের অনেক মেম্বারকে নিজের বাড়ি ছাড়া এবং আমরা ঠিক মতো বাড়িতে যেতে পারতেছি না।
পিরোজপুর সদর উপজেলায় শঙ্করপাশা ইউনিয়নে রোববার রাতে নির্বাচনী প্রচারণার সময় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ গুলিবিদ্ধ হন। আহত হন তার সঙ্গের আরও ৮ জন। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সাধারণ সম্পাদক সহ ৯ জনকে আটক করেছে পুলিশ। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার যোগসাজশে লুটপাট হয়েছে ইকুইটি অ্যান্ড এন্টারপ্রেনারশিপ EAF ফান্ডের প্রায় 500 কোটি টাকা। এই তহবিল থেকে অর্থ পাওয়া 41টি প্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হাতে এসেছে। বিশ্লেষণে দেখা গেছে আইন অমান্য করে প্রয়োজনীয় দলিলপত্র ছাড়াই অর্থ ছাড় করা হয়েছে। সম্প্রতি এক শুনানিতে অনিয়মে জড়িত কর্মকর্তাদের শাস্তি নিশ্চিত করতে বলেছে সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় কমিটি। রাজধানীর কারওয়ান বাজারে BDBL ভবনে আইটি খাতের প্রতিষ্ঠান দ্য ডিকোড লিমিটেড এর কর্ণধার সারওয়ার আলম সাবেক সরকারি কর্মকর্তা। 2003 সালে বাংলাদেশ ব্যাংকের EEF ফান্ড থেকে তিনি সহায়তা নেন 7,81 লাখ টাকা, ফেরত দেন মাত্র 25 লাখ টাকা। অডিট অধিদপ্তরের প্রতিবেদন বলছে এই টাকা নিতে জাল দলিল দেয়া সহ নানা অনিয়ম করেছে প্রতিষ্ঠানটি। আমরা তো নিয়েছিলাম অ্যানিমেশন কার্টুন শিল্পের জন্য যারা হচ্ছে প্রসেস আছে। পটুয়াখালীর বাউফলের আলতাফ ফিশিং লিমিটেডকে 2003 সালে দেয়া হয় 4,19 লাখ টাকা। বাংলাদেশ ব্যাংক ও প্রকল্প মূল্যায়নকারী কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে জমির দলিল না দিয়েই টাকা নেয় প্রতিষ্ঠানটি। রাজধানীর ডেমরার RK কমোডিটিজ জমির মূল দলিল জমা না দিয়েই 2004 সালে 7.5 কোটি টাকা সহায়তা নেয়। এখানেও যোগসাজশ খুঁজে পায় তদন্তকারীরা। আইসিবির সবশেষ হিসাবে কৃষি ও আইসিটির শতাধিক প্রকল্পে 527 কোটি টাকা দেয় বাংলাদেশ ব্যাংক, যার মাত্র 37 কোটি টাকা ফেরত আসে। অনেক মধ্যস্বত্ব লোক চলে আসছে, সো-কল কনসালটেন্ট চলে আসছে। আমি বলবো এটা যে ইমপ্লিমেন্টেশন এবং বাস্তবায়নকারী কর্তৃপক্ষ তাদেরই কিন্তু আমি বলবো যে দুর্বলতার জন্য এটা ঘটেছে। সম্প্রতি 25 প্রকল্পের নিরীক্ষা প্রতিবেদনের ওপর শুনানি হয়েছে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটিতে। টাকা উদ্ধারে মামলা দ্রুত নিষ্পত্তি করা সহ 3 দফা নির্দেশনা দিয়েছে কমিটি। কেউ নেছে 8 কোটি, কেউ 10 কোটি, কেউ 17 কোটি, কেউ 20 কোটি, যে যেরকম পাওয়ার আছে নেছে। সরকারি কর্মকর্তারা জড়িত, সরকারি মানে ব্যাংকের কর্মকর্তারা জড়িত, আইসিবির কর্মকর্তারা জড়িত, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জড়িত। এই এত জনার অব্যবস্থাপনার ফসল হচ্ছে আজকের এই দুরবস্থা। আমরা এখন আবার একটা যাচাই বাছাই করে দেখছি যে অডিটের যে অবজেকশন, এই অবজেকশন গুলো আসলে ডকুমেন্টারি কোথায় কি ড্রব্যাক আছে এটাকে যাচাই বাছাই করার পর্যায়ে আছি আমরা। কৃষি ও তথ্য প্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তা তৈরিতে সুদবিহীন অর্থ সহায়তা দিতে EEF ফান্ড গঠন করে সরকার। বাংলাদেশ ব্যাংকের পরিচালনার দায়িত্বে থাকাকালে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। পরে এই তহবিল হস্তান্তর করা হয় বিনিয়োগ সংস্থা ICBতে, কিন্তু অনিয়ম অব্যাহত থাকে। 2018 সালে নীতিমালা পরিবর্তন করে তহবিলের নাম পরিবর্তন ও 2% সুদ ধার্য করে সরকার। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশে এবার খেলার খবর জানিয়ে দিচ্ছে শিরোনামগুলো। সুজনের অধীনে 7 ক্রিকেটার থেকে অপশন খুঁজছেন বাশার। সুযোগের অপেক্ষায় রাব্বি পাওয়ার হিটিং এর নজর কাটতে চান। সুপার 12-এ নামিবিয়ার বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে ভারতের দাপট। সেমির আগে জেসন রয়কে হারিয়ে বিপাকে ইংল্যান্ড। বিশ্বকাপে টাইগার ক্রিকেটের হতশ্রীরূপ স্পষ্ট হয়েছে। ব্যর্থতার পাট চুকানোর আগেই দৃষ্টিসীমায় আরেকটি অ্যাসাইনমেন্ট। ইনফর্ম পাকিস্তানের বিপক্ষে কঠিন মহারণ জেনেই পরিকল্পনায় দৃষ্টিভঙ্গি বদলানোর চেষ্টা PCBর। মাত্রই বিশ্বকাপ মিশন শেষ করে এসেছেন নির্বাচক হাবিবুল বাশার। নিজেদের বাছাই করা সেরা দলটা কতটা খারাপ করতে পারে দেখেছেন নিজ চোখে। এবার সুজনের অধীনে থাকা 7 ক্রিকেটার থেকে সেরাদের বেছে নেওয়ার চ্যালেঞ্জ নিতে হবে বাশারকে। তাই সশরীরে হাজির হোম অফ ক্রিকেটে। T20 পাওয়ার হিটিংয়ের খেলা। বাংলাদেশের দুর্বলতা এখানেই। ইয়াসির, ইমন, শান্তদের মার্কাটারি ব্যাটিং আসল লড়াইয়ের প্রস্তুতি মাত্র। সাহসটা তো অনেক বেশি ইম্পর্টেন্ট। সাহস না থাকলে আপনি কখনো 6 মারতে পারবেন না। এই জিনিসটা আমার কাছে মনে হয় একটা ব্যাটসম্যানের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে সাহস থাকতে হবে তাকে 6 মারার জন্য। জাতীয় দলে বেশ কয়েকবার ডাক পেলেও অপেক্ষা ফুরাচ্ছে না ইয়াসিরের। বিশ্বকাপে মিডল অর্ডারের ব্যর্থতায় পাকিস্তান সিরিজে অভিষেকের সম্ভাবনা। লম্বা সময় সাইড বেঞ্চে বসে থেকেও লক্ষ্য এখনো আগের মতোই উজ্জ্বল ইয়াসিরের।
হিসাব করতে গেলে তো ভাই এখন 2019 থেকে হিসাব করতে হবে। রাফলি যদি বলা যায় 4-5 বার তো হবেই টিমের সাথে আছি। যখনই আমি মেন্টালি ডাউন থাকি তখন ওই কথাটাই চিন্তা করি যে আমি যে জায়গায় আছি ওই জায়গায় তো অনেকের ড্রিম থাকা, তো হয়তো আমি আরেকটু কষ্ট করলে হয়তো আমি আসলে দরজায় আছি, যে কোনো সময় ঢুকতে পারি। বুধবার পাকিস্তান সিরিজের প্রাথমিক দল ঘোষণা হতে পারে। 12 নভেম্বর থেকে শুরু মূল প্রস্তুতি। তার আগে এই 7 ক্রিকেটার নিয়ে চলবে সুজনের নিবিড় পরিচর্যা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে জানাবো টি-20 বিশ্বকাপের খবর। নয় বছর আর 7 টুর্নামেন্টের পর আইসিসি ইভেন্টের নকআউট পর্বে যেতে পারেনি ভারত। সুপার 12-এর নিয়ম রক্ষার ম্যাচে লড়ছে কোহলির দল। টসে ব্যাটিংয়ে নেমে ভারতকে 133 রানের টার্গেট দিয়েছে নামিবিয়া। এই ম্যাচ দিয়ে টি-20 নেতৃত্ব ছাড়ছেন বিরাট কোহলি, আর কোচের পদ থেকে সরে যাচ্ছেন রবি শাস্ত্রী। দুবাইয়ে 5ম ওভারে ব্রেক থ্রু দেন জসপ্রীত বুমরা। এরপর রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের স্পিনে বিধ্বস্ত নামিবিয়া নিয়মিত উইকেট হারিয়ে মন্থর হয় রানের গতি। ওপেনার স্টেফেন বার্ড করেন 21 রান। ইনফর্ম ডেভিড ভিসার কল্যাণে 100 পার করেছে নামিবিয়া। ইনজুরিতে জেসন রয়ের বিশ্বকাপ শেষ। সেমিফাইনালের আগে ইনফর্ম ওপেনারকে হারিয়ে বিপাকে ইংল্যান্ড। সুপার 12-এ নিজেদের শেষ ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ের সময় ব্যথা পান জেসন রয়। পরবর্তী সময়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। বের হওয়ার সময় মেডিকেল টিমের সহায়তা নিতে হয়েছিল, তখনই আঁচ করা যায় তার ইনজুরির অবস্থা। স্ক্যান রিপোর্টেও এসেছে দুঃসংবাদ। আসরের 5 ম্যাচে প্রায় 31 গড়ে 123 রান করেছেন জেসন রয়। এখন তার বদলি জেমস ভিন্স। আবুধাবিতে 10 নভেম্বর প্রথম সেমিতে ইংল্যান্ডের লড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে। সুপার 12-এর রোমাঞ্চ শেষ, এবার উত্তেজনা ছড়াবে সেমিফাইনাল। আগে শুরু হয়েছে কথার লড়াই। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্য পেতে পাওয়ার প্লেতে আগ্রাসী ব্যাটিংয়ের পরামর্শ পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের। প্রতিপক্ষ ডেরায় থাকা হেইডেনের সঙ্গে বন্ধুত্ব ভুলে জয়ে চোখ অজি কোচ ল্যাঙ্গারের। আর দলীয় সমন্বয়ে ইংল্যান্ড বধের লক্ষ্য কিউই পেসার মিলনের। আমিরাত পাকিস্তানের সেকেন্ড হোম। শারজা, দুবাই কিংবা আবুধাবি, কন্ডিশন ওদের মতো কে জানে। সুপার 12-এ বুঝিয়ে দিয়েছে বিশ্বকাপ জিততে এসেছে ম্যান ইন গ্রিন। পাকিস্তানি একমাত্র দল যাদের উপরে টসের প্রভাব পড়েনি। আগে ব্যাট করলে বোর্ডে বড় রান তুলেছে ওরা। আগে বোলিংয়ে প্রতিপক্ষকে নাগালের মধ্যে রেখেছে ঠিকই, কিন্তু সেমিফাইনালের প্রতিপক্ষ যখন অস্ট্রেলিয়া, তখন ওসব হিসেব পাশে থেকে যায়। চাপমুক্ত থেকে সর্বোচ্চ দিয়েই অজিবধের তাগিদ সাবেকদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিটা বলেই গুরুত্বপূর্ণ। মোমেন্টাম ওদের পক্ষে। অজিদের বিপক্ষে সাফল্য পেতে পাওয়ার প্লেতে পাকিস্তানকে ভালো ব্যাটিং করতে হবে। ওপেনিংয়ে বাবর রিজওয়ানের ধারাবাহিকতা পাকিস্তানের প্রধান শক্তি। মিডল অর্ডারে মালিক হাফিজের অভিজ্ঞতা আর আসিফ আলীর মতো ফিনিশার ওদের ব্যাটিং লাইনে দিয়েছে পূর্ণতা। পেছন থেকে সাহস দিয়ে যাচ্ছেন পরামর্শক ম্যাথু হেইডেন। সেমিতে দেশের বিপক্ষ ডেরায় থাকবেন অজি কিংবদন্তি। হেইডেন এবং আমি 3 ঘন্টার জন্য বন্ধুত্ব ভুলে যাব। পেশাদারিত্বের জায়গায় আমরা তখন প্রতিপক্ষ। ওয়ার্নারের ছন্দে ফেরা দলের জন্য স্বস্তির, বাকিরাও ভালো খেলতে মুখিয়ে আছে। ওয়ানডে বিশ্বকাপের ফাইনালিস্ট এবার টি-20-র বিশ্বমঞ্চে সেমিতে মুখোমুখি। নিউজিল্যান্ড কি পারবে প্রতিশোধ নিতে? নকআউটের আগে রয় মিলসের ইনজুরি ইংলিশদের ভারসাম্য নষ্ট করেছে। সেই সুযোগে কিউইরা কি এগিয়ে থাকবে? নিঃসন্দেহে ইংল্যান্ড বিশ্বের অন্যতম সেরা দল। ওদের দল ভারসাম্যপূর্ণ। আমরাও জয়ের ব্যাপারে আশাবাদী। লড়াইটা জমজমাট হবে। নেতৃত্বে নতুনের আহ্বান 3 লায়ন্সের। অধিনায়ক মর্গান দিয়েছেন অনেক। এই বিশ্বকাপে নিজেকে অন্য উচ্চতায় তোলার সুযোগ তার সামনে। দলের ফর্ম তাকে সাহসী করতেই পারে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20 বিশ্বকাপে এবার হাই স্কোরিং ম্যাচ কম হলেও 18 বলের 50 পাওয়া গেছে দুবার। আবার 450 দিয়ে পাকিস্তান অধিনায়ক বাবর আজম সবচেয়ে ধারাবাহিক ব্যাটার। টি-20 ক্যালেন্ডার ইয়ারে
ক্রিস গেইলকে টপকে সবচেয়ে বেশি রানের রেকর্ড মোহাম্মদ রিজওয়ানের। টি-20 বিশ্বকাপ মানেই 4 ছক্কার লড়াই। 20 ওভারের খেলায় রানটাই এতদিন ছিল মুখ্য। 2007 থেকে 2016 প্রতিটি বিশ্বকাপই এর সাক্ষী। কিন্তু এবারের আসর সমান সুযোগ দিয়েছে বোলারদেরও, যে কারণে এখন পর্যন্ত একবারই 200 রানের ইনিংস দেখা গেছে। 7টি ইনিংস 180-র উপরে গেলেও দলীয় ডাবল সেঞ্চুরি আর হয়নি, যে তালিকায় আছে পাপুয়া নিউগিনির বিপক্ষে বাংলাদেশের 181 রানও। ব্যক্তিগত সেঞ্চুরি শুধু ইংলিশ ওপেনার বাটলারের, তবে ভ্যান দুসেনের অপরাজিত 94, গাপটিলের 93 আর ওয়ার্নারের অপরাজিত 89 রান 3 অঙ্ক ছুঁতেই পারত। সবচেয়ে ভালো সময় কাটছে পাকিস্তানের। মাঠের সুসময়, ড্রেসিং রুমের পরিবেশকেও করেছে আনন্দময়। আবার ক্যামেরার সামনে ক্রিকেটারদের খুনসুটিও নজর এড়ায় না। হবেই বা না কেন, সবশেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে শোয়েব মালিকের 18 বলের 50 পাকিস্তানের পক্ষে দ্রুততম, টি-20 বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় দ্রুততম। এদিকে পাকিস্তান অধিনায়ক বাবর আজম সুপার 12-এ 5 ম্যাচে 450-তে 264 রান করে আছেন সবার উপরে। আরেকটি 50 হলে তিনিও কোনো বিশ্বকাপে সর্বোচ্চ 50-র মালিক হবেন। যখন আমি ওপেন করতে নামি চেষ্টা থাকে ইনিংস বড় করা। রিজওয়ান ও আমার প্রথম লক্ষ্য পাওয়ার প্লে ঠিকঠাক ব্যবহার করা। এরপর দুজনের কেউ আউট হয়ে গেলে অন্যজনের দায়িত্ব ইনিংস টেনে নিয়ে যাওয়া এবং পরের ব্যাটসম্যানদের গাইড করা। তবে সব ছাপিয়ে আলোচনায় মোহাম্মদ রিজওয়ানের পারফরম্যান্স। টি-20 ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি রানের রেকর্ড এখন পাকিস্তান কিপার ব্যাটারের। ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইলের 1665 রানের মাইলফলক ছাড়িয়ে যেতে তিনি খেলেছেন 38টি ইনিংস। কোহলি নেমে গেছেন 3-এ। রুকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ আপডেট সৌজন্যে ওয়ালটন স্মার্ট এসি। বৃষ্টি বাগড়ায় একদিন পিছিয়েছে। শ্রীলঙ্কার 4 জাতির টুর্নামেন্ট শুরু হচ্ছে কাল। উদ্বোধনী ম্যাচে সিশেলসের মুখোমুখি হবে বাংলাদেশ। বাড়তি সেশনে শিশুদের ঝালিয়ে নিয়েছেন কোচ মারিও লেমোস। কন্ডিশন কিছুটা পক্ষে গেলেও শতভাগ দিয়ে জয়ের লক্ষ্য লেমোসের। শ্রীলঙ্কার রেসকোর্স স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 4:30টায়। বৃষ্টি বাধায় ম্যাচ একদিন পেছানোয় লাভ হয়েছে বাংলাদেশের। পর্যাপ্ত অনুশীলন না হওয়া নিয়ে চিন্তা ছিল। বাড়তি সেশনে শিষ্যদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছেন মারিও লেমোস। লঙ্কায় নভেম্বরের আবহাওয়া যদিও অস্বস্তি বাড়াচ্ছে। মঙ্গলবারের ম্যাচেও আছে বৃষ্টির চোখ রাঙানি, যদিও কাদা মাঠে সুবিধা পাওয়ার কথা বাংলাদেশেরই। এটা ঠিক, বৃষ্টির মধ্যে আমাদের খেলার অভ্যাস রয়েছে, তবে আমি এটাকে সুযোগ হিসেবে দেখতে চাই না। ভালো ফুটবল খেলেই আমাদের জিততে হবে। একদিন বেশি অনুশীলনের সুযোগ পেয়ে ভালোই হলো। আশা করছি ম্যাচে ছেলেরা সেরাটা দিয়ে জয় তুলে আনবে। গত বছর বঙ্গবন্ধু গোল্ড কাপে খেললেও সিশেলসের মুখোমুখি কখনোই হয়নি লাল সবুজ। ওই টুর্নামেন্টে আফ্রিকার দেশটির খেলা বিশ্লেষণ করে ওদের শক্তি দুর্বলতার ধারণা পেয়েছে জামাল তপুরা। আমাদের জন্য ভালো হয়েছে, কারণ আমরা একদিন বেশি পেয়েছি প্র্যাকটিসের সময়। তো আমরা কিন্তু ওদের খেলা দেখেছি, সে বঙ্গবন্ধু গোল্ড কাপ তারা কেমন খেলেছে। লিগের আমি মনে করি ফার্স্ট ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট। টুর্নামেন্টের গুরুত্ব বেড়েছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ফাইনাল ম্যাচে উপস্থিত থাকার নিশ্চয়তা পাওয়ায়। সূচিতে বদল এসেছে। 17 তারিখের পরিবর্তে ফাইনাল 19 নভেম্বর। সেখানে থাকতে হলে ভালো শুরু দরকার জামালদের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল খেলার খবরের অংশে। এবার অন্যান্য প্রসঙ্গ। মাত্র 10 মিনিটেই একটি আন্তনগর ট্রেন ধোয়া মোছা শেষ। রাজশাহী ও কমলাপুরে বসানো হয়েছে নতুন প্রযুক্তি। সেকেলে পুরনো ওয়াশপিটে 25 থেকে 30 জন শ্রমিকের 1.5-2 ঘন্টার ধোয়া মোছার কাজ শেষ হবে নিমেষেই। এর ফলে ট্রেনের শিডিউল বিপর্যয় কিছুটা হলেও কমবে বলে মনে করছেন রেল কর্মকর্তারা। আর এ নিয়ে প্রতিবেদনটি থাকছে সংবাদের শেষ অংশে। যাচ্ছি পরের প্রসঙ্গে। এবছর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা হবে না।
শ্রেণীভিত্তিক নিজ নিজ প্রতিষ্ঠানের মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে, এমন সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। দীর্ঘ 1.5 বছর পর গত 12 সেপ্টেম্বর থেকে স্কুল খুলেছে। তবে এবছর প্রাথমিক সমাপনী পরীক্ষা হবে না, সেই সঙ্গে বার্ষিক পরীক্ষাও হচ্ছে না প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের। শিক্ষকরাই ক্লাসরুমে শিক্ষার্থীদের মূল্যায়ন করবেন। বাড়ির কাজ, শ্রেণীকক্ষের পারদর্শিতা এবং ওয়ার্কশিটের মাধ্যমে এই মূল্যায়ন হবে। সেই সঙ্গে ডিসেম্বরে শিক্ষার্থীদের ক্লাসের সংখ্যাও বাড়ানো হবে। আপনারা জানেন আমরা তো ওয়ার্কশিট দিয়েছিলাম, সেই ওয়ার্কশিটগুলো আছে এবং আমাদের নিয়মিত ক্লাসগুলো হচ্ছে। মূল্যায়নের ভিত্তিতে উচ্চতর ক্লাসে পাঠার ব্যবস্থা করব। শিক্ষকরা বলছেন শ্রেণীভিত্তিক মূল্যায়নের সব প্রস্তুতি তাদের নেওয়া আছে। এক্সিলারেটেড রিমেডিয়াল লার্নিং প্ল্যানের মাধ্যমে আমরা যে পাঠদান করেছি তার মাধ্যমে মূল্যায়ন করতে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ প্রস্তুত রয়েছে। শিক্ষা গবেষকরা বলছেন এটি ভালো উদ্যোগ। প্রাথমিক পর্যায়ে পরীক্ষা কমাতে হবে, এ ধারা অন্যান্য বছরও বহাল রাখার পক্ষে তারা। একটা অ্যাসেসমেন্ট হওয়া দরকার হোক, কিন্তু সেটা আমি বারবার বলি যে সেটা বিদ্যালয় ভিত্তিক হওয়ার জন্য আমি বলছি যে সেটা বিদ্যালয়ই করে দেখ, একবারে ঘটা করে আনুষ্ঠানিকতা করে যে একবার সারা দেশব্যাপী একযোগে একটা উৎসব করে অনুষ্ঠান করে পরীক্ষা নেওয়া, এটার কোনো মানে হয় না। সশরীরে ক্লাসের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও ক্লাস চালিয়ে পড়াশোনার ঘাটতি পূরণ করা হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নোয়াখালীর চৌমুহনীতে মন্দিরে হামলা এবং লুটের ঘটনা ঘটে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমের উস্কানিমূলক ভিডিওর প্রভাবে বলছে র্যাব। হামলায় জড়িত 4 জনকে লুট করা সামগ্রী সহ গ্রেফতারের পর এই তথ্য দিয়েছেন কর্মকর্তারা। গ্রেপ্তারকৃতরা মন্দিরের মূল্যবান ধাতব বস্তুগুলো বিক্রির পরিকল্পনা করেছিল জানিয়েছে র্যাব। গত 15 অক্টোবর নোয়াখালীর চৌমুহনীর একটি মন্দিরে হামলা ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। হামলার কিছু ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ঘটনার পর হামলায় জড়িতদের গ্রেপ্তারে মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনী। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে কয়েকজনের পরিচয় শনাক্ত করে র্যাব। পরে রাজধানীর ড্যামরা, নারায়ণগঞ্জ ও নোয়াখালীর বেগমগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় মনির হোসেন, জাকির হোসেন, রিপন ও নজরুল ইসলামকে। এদের মধ্যে মনিরের বিরুদ্ধে চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে। 15 অক্টোবর মন্দিরে হামলার আগে যখন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু স্বার্থান্বেষী মহল বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছিল, তারাও সেখানে অপপ্রচার সামাজিক তারাও দেখে এবং অন্যান্য হামলাকারীদের সাথে তারা একত্রিত হয়ে মূলত এই হামলাটি চালায়। র্যাব বলছে রংপুর সহ বিভিন্ন স্থানে মন্দিরে হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক ভিডিও ছড়িয়ে পড়ে। এসব ভিডিও দেখে চৌমুহনীর একটি মন্দিরে হামলা চালায় গ্রেপ্তারকৃতরা। তাদের কাছ থেকে মন্দিরে লুণ্ঠিত বিভিন্ন পূজার সামগ্রী ও অলংকার উদ্ধার করা হয়েছে। লুট করার পরবর্তী তারা এই সামগ্রীসমূহ গ্রেফতারকৃত সোহাগের সহযোগিতায় বিভিন্ন ধাতব যে আইটেমগুলো রূপান্তর করে বিভিন্ন ভাঙারি দোকানে তারা বিক্রির প্রক্রিয়াতে ছিল। রংপুর, নোয়াখালী, চাঁদপুর সহ দেশের বিভিন্ন মন্দিরে হামলা ও ফেসবুকে গুজব ছড়ানোর বিভিন্ন মামলায় এ পর্যন্ত 40 জনের বেশি অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাব। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অস্ত্র কারখানার খোঁজ পেয়েছে র্যাব। সেখান থেকে 10টি দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম সহ 3 জনকে আটক করেছে তারা। গোয়েন্দা নজরদারির ভিত্তিতে নিশ্চিত হওয়ার পর সোমবার ভোরে কারখানাটিতে অভিযান চালায় র্যাব। দীর্ঘদিন ধরে এই কারখানায় অস্ত্র বানাচ্ছিল একটি চক্র, যে অস্ত্র সরবরাহ করা হতো রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছে। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি চালিয়ে কারখানাটি শনাক্ত করে র্যাব। সোমবার ভোরে 4 ঘন্টার বেশি সময় গুলি বিনিময়ের পর কারখানাটির নিয়ন্ত্রণে নেয় র্যাব। সেখান থেকে জব্দ করা হয় 5টি পিস্তল, 5টি বন্দুক ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরি সরঞ্জাম। আটক করা হয় 3 জনকে। তারা 7-8 জন ছিল, এর মধ্যে 2-3-4 জন পালিয়ে গেছে, আর 3 জনকে আমরা হাতে নাতে একদম স্পটে ধরতে সক্ষম হয়েছি। এবং এরপরে আমরা এই যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, এর ভিতরে ঢুকে আমরা দেখলাম যে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র আছে, দেশীয় অস্ত্র আছে। 2 বছরের মধ্যে এই রাজধানীতে আরও একটি মেট্রো রেল প্রকল্প শুরু হতে যাচ্ছে। সে লক্ষ্যে
গাবতলী থেকে দাসেরকান্দি পর্যন্ত MRT-5 সাউদার্ন রুটের সম্ভাব্যতা সমীক্ষা কাজের অগ্রগতি হয়েছে। এই রুটে শহরের অংশে 13 কিলোমিটার থাকবে পাতাল এবং বাকিটা উড়াল পথ। নির্মাণকালে জনভোগান্তি এড়াতে প্রকল্পের ডিজাইন এবং বাস্তবায়নে বিশেষ ব্যবস্থা রাখার কথা বলেছেন প্রকল্প পরিচালক। টলারেন্স এই সন্ত্রাস, অস্ত্র এবং মাদকের বিরুদ্ধে সবচেয়ে বড় নাগরিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে যানজট। অপ্রতুল সড়ক পথের ওপর বাড়তি চাপ কমাতে 2030 সালের মধ্যে 6টি রুটে পরিবেশ বান্ধব ও দ্রুতগতির আরামদায়ক মেট্রো রেল চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। দিয়েবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত MRT-6 কাজ এখন শেষের অপেক্ষায়, চলছে ট্রায়াল রানও। এদিকে 2024 সালের মধ্যে গাবতলী থেকে দাসেরকান্দি পর্যন্ত 17.4 কিলোমিটার মেট্রো রেল নির্মাণ কাজ শুরু করতে সম্ভাব্যতা যাচাই, প্রাথমিক ডিজাইনের কাজ শুরু হয়েছে জোরে সোরে। 16টি স্টেশনের সুবিধাসহ এ রুটে 2030 সাল নাগাদ প্রতিদিন 9 লাখের বেশি যাত্রী চলাচল করবে বলে আশা করছে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি। ডিটেইল ডিজাইনটা শুরু করার পরই আমরা যে কন্ট্রাক্টর নিয়োগ করব, সেটার জন্য যে বিড ডকুমেন্টগুলো প্রস্তুত করতে হয়, সেই বিড ডকুমেন্টগুলো প্রস্তুতের কাজ আমরা শেষ করব এবং আমাদের যে টাইম বাউন্ড অ্যাকশন প্ল্যান 2030 আছে, সেটা অনুযায়ী আমরা এই সময়ের ভিতরে শেষ করতে পারবো, সেভাবে আমরা প্রস্তুত আছি। মেট্রো রেল 6 নির্মাণকালে রাস্তায় যানজট বৃদ্ধিসহ নানা ভোগান্তির মধ্যে পড়েছে নগরবাসী। সেই অভিজ্ঞতা মাথায় রেখে সামনের প্রকল্পে এসব সমস্যা যথাসম্ভব কমানোর চেষ্টা থাকবে বলে জানান এই কর্মকর্তা। আন্ডারগ্রাউন্ডের জন্য আমরা কি করতেছি, প্রিকাস্ট সেকশন আনবো। প্রিকাস্ট সেকশন বলতে বুঝে আমরা ডিজাইন করে ফেলবো, সেখানে যে বিমটা লাগবে সেটা অন্য কোথাও তৈরি হবে, আমরা মাটি কাটার সাথে সাথে এটা লাগাই দেবো, যাতে লোকজনের দুর্ভোগ না হয়। আমরা যখন কনকর্স লেভেলটা করে দিব, তার নিচ দিয়ে মানুষ যেতে পারবে। যে একটা সাইড আমরা খোলা রাখবো, আর একটা সাইড আমরা কাটবো। বাংলাদেশ সরকার এবং এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে 2020 সালের জানুয়ারিতে 408 কোটি টাকা ব্যয়ে MRT-5 দক্ষিণের সম্ভাব্যতা যাচাই, নকশা ও টেন্ডার সহায়তার প্রকল্প শুরু হয়। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপমহাদেশের প্রথম আধুনিক ট্রেন ওয়াশ প্ল্যান্ট উদ্বোধন হলো বাংলাদেশে। এর মাধ্যমে মাত্র 10 মিনিটে পরিষ্কার করা সম্ভব হবে একটি আন্তনগর ট্রেন। রাজশাহী ও কমলাপুরে স্থাপিত এই প্রযুক্তির মাধ্যমে ট্রেনের শিডিউল বিপর্যয় ঠেকানো সম্ভব হবে বলে প্রত্যাশা রেল কর্মকর্তাদের। সোমবার কমলাপুরে ওয়াশ প্ল্যান্ট উদ্বোধন করে রেলমন্ত্রী বলেন, আধুনিক রেল গড়তে কাজ করছে সরকার। প্রতিদিন রাজধানীর কমলাপুর থেকে ছেড়ে যায় শতাধিক ট্রেন। যাত্রার পূর্বে ময়লা পরিষ্কার করতে ট্রেনকে নেওয়া হয় পাকিস্তান আমলে স্থাপিত পুরনো ওয়াশপিটে। সেখানে বালতিতে পানি আর ঝাড়ু দিয়ে চলে পরিচ্ছন্নতার কাজ। 14টি বগির একটি আন্তনগর ট্রেনকে যাত্রা উপযোগী করে তুলতে প্রয়োজন হয় 20 থেকে 30 জন শ্রমিক। সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। এতে যথাসময়ে পরিষ্কার করতে না পারায় শিডিউল বিপর্যয়ে পড়েন যাত্রীরা। একটা সুইচ টিপের মাধ্যমে আপনার পরিষ্কার হয়ে যাবে এবং 10 মিনিট সময় লাগে। 2 থেকে 3 জন লোক লাগবে, বাকি লোক আমাদের আর লাগবে না। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, প্রতিটি বগি পরিষ্কার করতে 60 লিটার পানি খরচ হবে, যেখানে আগের পদ্ধতিতে লাগতো 1500 লিটার। প্রথমে ডিজিটাল ঝাড়ু দিয়ে মেশিনের মাধ্যমে ধুলাবালি মুক্ত করা হবে ট্রেন। এরপর সাবান মিশ্রণ পানি দিয়ে ওয়াশ হবে। স্বয়ংক্রিয়ভাবে 10 মিনিটেই পরিষ্কার হবে ট্রেন। মাত্র 4000 লিটার পানি দিয়ে আমরা একটা ফুল র্যাক পরিষ্কার করতে পারবো এখন, যেটা আগে আমাদের 10,000 লিটার লাগতো। এই 4000 লিটার পানি ব্যবহার করার পরেও আমরা রিসাইকেল করতে পারবো। আধুনিক এই প্ল্যান্ট উদ্বোধন অনুষ্ঠানে রেলমন্ত্রী জানান, একটি আধুনিক ও স্বনির্ভরের ব্যবস্থাপনা গড়ে তুলতে 42টি প্রকল্প হাতে নিয়েছে সরকার। প্রায় 89 কিলোমিটার এবং তার মধ্যে আপনার 9 কিলোমিটার যাবে মাটির নিচ দিয়ে, আর বাকিটা যাবে আপনার এলিভেটের উপর দিয়ে। অর্থাৎ ঢাকা যে আমাদের যে বাঁধ যেটা আছে, ঢাকা প্রোটেকশন বাঁধ, এইটির চারিদিকে এই রেলপথটি আমাদের সেই কাজ এগিয়ে যাচ্ছে। আধুনিক এই দুটি ট্রেন ওয়াশ প্ল্যান্ট নির্মাণে খরচ হয়েছে 36 কোটি টাকা। এই কমলাপুর স্টেশন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশের আয়োজন। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।